নমস্কার। আমি অনেকদিন পরে আবার আপনাদের সামনে এলাম। আজকে আমি কবিতা পাঠ করব না। আজকে একটু নতুন জিনিস করার ইচ্ছা আছে, পাঠ করার ইচ্ছা আছে। সেটা হচ্ছে একাঙ্ক নাটকের অংশবিশেষ পাঠ করব আমি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আর তাহলে আপনারা সাবস্ক্রাইব আর লাইক করে দিন, আমার সঙ্গে থাকেন। ধন্যবাদ। আজকে যে একাঙ্ক নাটকটি আমি পাঠ করব সেটি হচ্ছে কাঞ্চন কুন্তলা মুখোপাধ্যায়ের লেখা হারমোনিয়াম। চরিত্রের নাম হচ্ছে রত্না। আহ, কি সুন্দর সুগন্ধ ভেসে আসছে হাওয়ায়। আরে হাওয়াটাই বা কি সুন্দর। ফাল্গুন মাস পড়ে গেছে তো, গন্ধটা কোন ফুলের কে জানে। মুচকুন্দ বোধ হয়। আজি এ গন্ধ বিধুর সমীরণে। গানটা এবার তোড়জোড় করে শুরু করতে হবে। কি হবে গান করে? এখানে কেউ চায় না আমি গান করি। অমিতোষ আমার সাংঘাতিক সুযোগ্য স্বামী। গান করলেই ওর মুখ ভারী হয়ে যায়। ও চাই না আমি গানে মন দিই। রূপচর্চা করে, সাজগোজ করে সব সময় পাশাপাশি থাকি, এটাই ওর আসল মনোবাসনা। সাজগোজের জিনিস কিনে দিতেও কার্পণ্য নেই। হাজার রকমের ক্রিম, লোশন আর পারফিউমে ড্রেসিং টেবিল ভরে উঠেছে। আমার না একদম ভালো লাগে না। আমার গানটাই যদি না করতে পারলাম তো কি করবো সারাটা জীবন। খুব দূর থেকে মনে হচ্ছে একটা সুর ভেসে আসছে। হ্যাঁ, কেউ হরিটুন্ডি বাজায় গাইছে। বেশ গাইছে। বাবার খুব শখ ছিল আমি বড় গায়িকা হব। কত ছোট বয়সেই তো কত তিনি আমায় ওস্তাদজির কাছে নিয়ে গিয়েছিলেন। বেশ কবছর গান শেখার পর সবই দু চারটে কনফারেন্সে গাইতে শুরু করেছি। একটু একটু করে নামও হতে শুরু করেছে। এমন সময় এই বিয়ের সম্বন্ধটা এলো। মায়ের তাড়নায় আলগা গোছে বিয়ের সম্বন্ধ আমার চলছিলই। এরই মধ্যে একটা ব্যাপার ঘটে গেল। ব্যাপারটা বাড়ির অনেকেরই কাছে মজার ব্যাপার মনে হলেও আমার কাছে কিন্তু ব্যাপারটা একটু মজার মনে হয়নি। ব্যাপারটা খুলেই বলি। বলছিলাম না তখন আমি বাইরে এখানে ওখানে বেশ ক্লাসিক্যাল ফাংশন করছি। একদিন কোন একটা রবিবার সকালে 26-27 বছরের এক সুদর্শন যুবক বাবার সঙ্গে দেখা করতে এলো। সে চলে যাওয়ার পর বাবার মুখে শুনলাম সে নাকি আমাকে বিয়ে করবার জন্য বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। তার নাকি গানের স্কুল আছে কলকাতায়। অস্বীকার করতে পারবো না, মনের মধ্যে একটু পুলকিত ভাব দেখা দিয়েছিল। কিন্তু মা তো শুনেই রেগে রেগে মেগে খাপ্পা। হ্যাঁ, গাইয়ে? ছি 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 ছি, ঘেন্নায় মরে যাই। গাইয়ে বাজিয়ে জামাই? স্পর্ধা দেখো একবার। এই জন্যে পই পই করে বলেছিলাম এই জলসায় ও জলসায় রতুকে ধিং ধিং করে তানপুরা কাঁধে গান গাইতে নিয়ে যেও না। আমার অমন সুন্দর একটা মাত্র মেয়ে। সকলে আশা করে রত্নার বড়লোকের ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার বরের সঙ্গে বিয়ে হবে। তা না, ডুগি তবলা নিয়ে। বাবা এর মধ্যে একবার ক্ষীণ প্রতিবাদ করলেন। ছেলেটি কিন্তু তোমার মেয়ের চাইতে কম সুন্দর নয়, আর গানকে পেশা করে রোজগারও খারাপ করে না। তবে বলতে পারো এইসব যোগ্যতা দিয়ে আমরা ভালো পাত্র নির্ধারণ করি না। সে দোষ তো বেচারা নয়। এক ছমকারে মা বাবাকে থামিয়ে দেন। তোমার দেখছি ভীমরতি হয়েছে, নইলে ওই বাউন্ডেলে গাইয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা করতে না। সে ওর নাকি সুন্দর। আরে বাবু, মেয়ের রূপ আর পুরুষের রূপ কি এক হলো? পুরুষের রূপ কোন ভোগে লাগবে শুনি? অর্থ প্রতিপত্তি, নইলে পুরুষের এক কানাকড়িও দাম আছে সংসারে।
মানুষ। মৃদু গলায় শুধু বললেন, ও কথা বলো না রমা, সৌন্দর্য মানুষকে আনন্দ দেবার জন্যে, ভোগে লাগার জন্য নয়। নইলে ছেলেটিকে দেখে আমার এত ভালো লাগলো কেন? আর গুণও তার কম নেই। বাবার এই কথা শুনি মা তো রাগে কান্নায় ভেটে বললেন, তাহলে কি তুমি লক্ষ্মী ছাড়াটাকে কথা দিয়েছ? আমার কেন মরণ হয় না? সারাটা জীবন কেরানিগিরি আর গান বাজনা করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাপ করলে, এতে তোমার আশা মিটলো না? এখন মেয়েটার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছ। মায়ের এই লম্ফজম্প দেখে বাবা কঠিন গলায় বলেন, মেয়ে তোমার একার নয় রমা। ছেলেটিকে ঋতুর পক্ষে যথেষ্ট উপযুক্ত মনে করেও তাকে ফিরিয়েই দিয়েছি। তোমার মতো অন্ধ মানুষের সংখ্যাই তো আমাদের সমাজে বেশি। মেয়ে আমার অকারণে লোকচক্ষে হেয় হোক, বাপ হয়ে এ আমি হতে দিতে পারি না। আজ একখানা চিঠি এসেছে, দেখে নিতে পারো। ছেলে ক্লাস 1 অফিসার, কলকাতায় বাড়ি গাড়ি। বলো কি? মায়ের চোখের জল নিমেষে উধাও হয়ে গেল। এক নিমেষে আমার শ্বশুর বাড়ির ধন সম্পদের সব হিসেব পত্র নিয়ে দারুণ খুশি মা। বাবা শুধু বিস্মিত হয়ে বললেন, আমি শুধু আশ্চর্য হচ্ছি রমা, তুমি তো জিজ্ঞেস করলে না ছেলেটি গান বাজনা পছন্দ করে কিনা? মা আবার রেগে ফেটে পড়লেন, সেই গান বাজনা আর গান বাজনা! তোমার গান বাজনার বিপরীত নিয়ে আমার জীবনের লাভটা কি হয়েছে শুনি? রানী করে দিয়েছ আমাকে। বাবা মৃদু হেসে মাকে বললেন, তুমি আর ঋতু তো এক নও রমা। তুমি কোন দিন গানের বার করনি গলা দিয়ে, আর গান হলো ঋতুর জীবন। এদিকটা আমাদের ভাবতে হবে না? না, না হবে না। মা কড়া ভাবে জবাব দিলেন, মেয়ে মানুষের মনের কথা তোমরা বুঝবে কি? স্বামীর অর্থ খ্যাতির মর্যাদা না থাকলে শুধু তার জীবন চলে না। ওর জীবনের ব্যাপারে তোমার কোনো গৌজোর আপত্তি আমি শুনবো না। কোনো একটা রোববার দেখে সন্ধে দেখে আমার শাশুড়ি, 2 ননদ আর আমার স্বামী আমাকে দেখতে এসেছিলেন। আমার স্বামী পরনে ছিল দামি স্যুট, 2 ননদের গায়ে সূক্ষ্ম জলোয়ার গয়না, শাশুড়ির মিহি দুধসাদা শাড়িতে আবির্জাতের ছিলিক। ওদের ঐশ্বর্য আর আবির্জাতের গর্ব দেখে আমি প্রথমটা ভয়ে আধখানা। ননদরা মিষ্টি করে কথা বলছে, তবু একটু ভয় কাটলো। স্বামী অমিত শুধু একটি প্রশ্নই করেছিল, আপনি দেখছি খুব কম কথা বলেন, আমার সঙ্গে একটু কিন্তু প্রায় পার্টি অ্যাটেন্ড করতে হবে, পারবেন তো? অমিতোষকে প্রথম দর্শনেই ভালো লেগেছিল। আমারও তো তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল ওর গান বাজনার শখ আছে কিনা। আমি কিছুই বলতে পারিনি। শুধু ওর দিকে একবার লাজুক মুগ্ধ দৃষ্টি তুলে তাকালাম। মা কিন্তু আমার হয়ে জবাব দিয়ে দিল, ও খুব স্মার্ট মেয়ে, কত রকম প্রাইজ পেয়েছে, কত অনুষ্ঠান করেছে, ওর কোনো অসুবিধা হবে না বাবা। শাশুড়ি চুপ করেছিলেন, এবার মুখ খুললেন, গান টান জানো মা? বাবা এতক্ষণ বোবার মতোই বসেছিলেন। শাশুড়ির প্রশ্ন শুনে যেন খানিকটা প্রাণ পেলেন। বলেন, ও কত ভালো গান জানি, মুখে আর কি বলবো। 6 বছর বয়স থেকেই ওস্তাদ ইলিয়াস খাঁ সাহেবের কাছে তালিম নিচ্ছে। বাবার কথা শুনে শাশুড়ি মুখ বিরক্তিতে ভরে গেল। বললেন, কালো আছে গান? তুমি শ্যামা সঙ্গীত জানো না? বাবা বললেন, সে আপনি বললে দুয়াখানা শ্যামা সঙ্গীত শুনিয়ে দেওয়া ওর পক্ষে কিছু নয়, কিন্তু ক্লাসিক্যাল গানই ওর আসল। সেলাই ফোড়াই কিছু জানা আছে মা? বাবার কথাকে নস্যাৎ করে দিয়ে শাশুড়ি অন্য প্রসঙ্গে চলে গেলেন। আমি মৃদু গলায় উত্তর দিলাম, ওই কাজ চালানোর মতো জানি। রান্না বান্না, সংসারে এই সবচেয়ে ডেলিকেট বিষয়টির উত্তর আমি আবার কিভাবে দেব? এইসব ভেবে মাই বিগলিত হেসে ভাবি বিয়ানকে বললেন, রোজকার রান্না আমিই করি, কিন্তু 5 রকমের ভালো রান্নায় মেয়ের ভারী ঝোঁক। সত্যি বলতে কি, আমার রান্না তখন আর কারোর মুখে রোচে না। মায়ের এই নির্ভেজাল মিথ্যেকে কিন্তু আমার শাশুড়ি ভিজে গেলেন। শেষ পর্যন্ত আমাকে ওরা পছন্দ করেই গেলেন। বাড়িতে শোরগোল পড়ে গেল। মা এবেলা ওবেলা শাড়ি গয়নার দোকানে দৌড়চ্ছেন।
বাবা ওরই মধ্যে আমার জন্য নতুন একটা স্কেল চেঞ্জিং হারমোনিয়াম তৈরি করিয়ে দিলেন। মাথা রেগে আগুন। ওই টাকায় 1.5 ভরি সোনা হতো, কি দরকার ছিল টাকা নষ্ট করার। নমস্কার।